আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সাথে আজকে আছি আমি ফারুক আহমেদ, প্রভাষক পদার্থবিজ্ঞান, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর। তোমাদের সাথে আমি আলোচনা করতেছিলাম উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব নিয়ে। আজকে লেকচার 2তে আমরা আলোচনা করব আদর্শ গ্যাস সমীকরণ বা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। তো শুরুতেই আমরা গত লেকচারে যে সূত্রগুলো আমরা আলোচনা করেছিলাম সেই সূত্রগুলো নিয়ে একটু রিভিউ করব। গত লেকচারে আমরা আলোচনা করেছিলাম 1 নম্বরে হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্রটা ছিল যে ভি সমানুপাতিক 1/p যখন এম ও টি স্থির, অর্থাৎ যখন তাপমাত্রা স্থির থাকে তখন আয়তন, কোনো গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক। 2 নম্বরে আমরা পড়েছিলাম চার্লসের সূত্র। চার্লসের সূত্রটা ছিল ভি সমানুপাতিক টি যখন এম ও পি স্থির, অর্থাৎ চার্লসের সূত্রে চাপ স্থির থাকে। তাহলে যখন গ্যাসের ভর ও চাপ স্থির থাকবে তখন ওই গ্যাসের আয়তন হবে তার পরম তাপমাত্রার সমানুপাতিক। তো এই দুইটা সূত্রকে যদি আমরা একত্রিত করি তাহলে সমানুপাতের সূত্র অনুযায়ী আমরা পাই ভি সমানুপাতিক টি বাই পি। এখান থেকে আমরা পাচ্ছি ভি ইকুয়াল টু কে টি বাই পি। এখান থেকে আরও সরলীকরণ করলে আমরা পাচ্ছি পি ভি ইকুয়াল টু কে টি। এটাই হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। তাহলে আদর্শ গ্যাস সমীকরণটা মূলত তৈরি করা হচ্ছে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রের সমন্বয়ে। তো এই যে এখানে আমরা একটা ধ্রুবক পাইলাম কে, এই কে এর একটু পরিচয় আমরা জানি। এখানে আমরা যে গ্যাসটার কথা চিন্তা করতেছি তার ভর আমরা বলছি এম, কিন্তু এখানে কত মোল আছে সেই মোলের কথা কিন্তু আমরা বলিনি। তো আমরা ধরে নিলাম যে এন মোল। এই কে বলা হয়, এই কে এর পরিচয় হচ্ছে তোমার গ্যাস ধ্রুবক। গ্যাস ধ্রুবক। তবে এটা কত মোল গ্যাসের জন্য গ্যাস ধ্রুবক আমরা ধরে নিলাম যে এখানকার মোল সংখ্যা মনে করো এন। তাহলে আমরা এটা বলতে পারি যে কে হচ্ছে তোমার এন মোল গ্যাসের জন্য গ্যাস ধ্রুবক। এখন এখানে যদি তোমার 1 মোল গ্যাস থাকে সেক্ষেত্রে এই গ্যাস ধ্রুবকটা কি হবে? তো আমরা ধরি 1 মোল গ্যাসের জন্য গ্যাস ধ্রুবক হচ্ছে আর, অর্থাৎ একে আর দ্বারা আমরা প্রকাশ করলাম। 1 মোল গ্যাসের জন্য যে গ্যাস ধ্রুবকটা আমরা সেটাকে বলবো আর, আর এন মোল গ্যাসের জন্য গ্যাস ধ্রুবককে আমরা বলতেছি কে। আচ্ছা, তাহলে 1 মোল গ্যাসের জন্য যদি গ্যাস ধ্রুবক আর হয় তাহলে এন মোল গ্যাসের জন্য গ্যাস ধ্রুবক কত হবে? নিশ্চয়ই এন আর হবে। আর এন মোল গ্যাসের জন্য কিন্তু গ্যাস ধ্রুবককে আমরা কে দ্বারা প্রকাশ করেছিলাম, তার মানে এই এন আর ইকুয়াল টু কিন্তু কে। তাহলে আমরা বলতে পারি কে ইকুয়াল টু এন আর। তাহলে এই কে এর জায়গায় যদি আমরা এই মানটা বসাই দিই তাহলে আমরা পাবো পিভি ইকুয়াল টু এন আর টি। এটাই আসলে আমাদের সেই আদর্শ গ্যাস সমীকরণের বহুল ব্যবহৃত রূপ। আদর্শ গ্যাস সমীকরণ বলতে আমরা আসলে বুঝবো যে পিভি ইকুয়াল টু এনআরটি, যেখানে এন হচ্ছে মোল সংখ্যা, টি হচ্ছে তোমার পরম তাপমাত্রা, ভি হচ্ছে গ্যাসের আয়তন, চাপ হচ্ছে পি হচ্ছে ওই গ্যাসের চাপ, এবং এই আর হচ্ছে তোমার কি 1 মোল গ্যাসের জন্য গ্যাস ধ্রুবক। এর আর একটা পরিচয় হচ্ছে 1 মোল গ্যাসের জন্য আমরা যদি বিভিন্ন ধরনের গ্যাস নেই এবং প্রত্যেকটা গ্যাসের 1 মোল নেই, তো প্রত্যেকটা গ্যাসের 1 মোলের ক্ষেত্রে আমরা দেখব যে এই যে পিভি, এই পিভি ইকুয়াল টু যে আমরা কেটি পাইলাম, তো এখান থেকে তোমার এই সমীকরণটা থেকে আমরা পাই পিভি বাই টি ইকুয়াল টু কে। অর্থাৎ
চাপ, আয়তন এবং তাপমাত্রার এই যে আনুপাতিক রাশিটা, এই রাশিটার মানে এদের অনুপাতটা হবে তোমার ধ্রুবক। এটা যে কোনো গ্যাসই নেই না কেন, যে কোনো গ্যাসের যদি আমরা 1 মোল বিবেচনা করি, তাহলে প্রত্যেকটা গ্যাসের 1 মোলের ক্ষেত্রে তোমার চাপ ও আয়তনের গুণফল এবং তাকে যদি আমরা তাপমাত্রা দ্বারা ভাগ করি, তাহলে যে মানটা পাবো সেটা অবশ্যই একটা ধ্রুবক হবে প্রত্যেক মোলের জন্য। তো আমরা যদি হাইড্রোজেন গ্যাস নেই, অথবা নাইট্রোজেন গ্যাস নেই, অথবা অক্সিজেন গ্যাস নেই, যে কোনো গ্যাসই নেই না কেন, তো 1 মোল পরিমাণ যদি নেই, প্রত্যেকটা গ্যাসের যদি আমরা 1 মোল পরিমাণ নেই, সেই 1 মোল গ্যাসের চাপ, আয়তন এবং তাপমাত্রার এই অনুপাতটা আমরা করলে দেখব প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে এই মান একই আসে। তাহলে এই যে একই মান আসলো এই 1 মোল গ্যাসের ক্ষেত্রে, এই যে ধ্রুবকটা যেটাকে তো আমরা আর দ্বারা প্রকাশ করলাম, তার মানে আমরা এই PV/T ইকুয়াল টু প্রতিটি গ্যাসের ক্ষেত্রে এই আর মানটা পাবো। এই জন্য এই আর, যেহেতু কেটা গ্যাস সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর আরটা হচ্ছে তোমার 1 মোল গ্যাসের জন্য গ্যাস ধ্রুবক, আর 1 মোল গ্যাসের জন্য যে প্রত্যেক গ্যাসের ক্ষেত্রেই যেহেতু আমরা একই মান পাই, এই জন্য আরকে আমরা বলতেছি সার্বজনীন গ্যাস ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে আর এর পরিচয় একটা আমরা জানলাম, সর্বজনীন গ্যাস ধ্রুবক। আচ্ছা, এই গ্যাস ধ্রুবকের একটা আবার মান আছে, এই সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান আর ইকুয়াল টু আমরা লিখতে পারি 8.314 এত জুল পার মোল পার কেলভিন। তো এটা হচ্ছে তোমার এসআই একক। যদি আমরা সিজিএস এককে এটাকে লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারবো 8.314 ইন্টু 10⁷ আর্গ, ERG এত আর্গ পার মোল পার কেলভিন। অর্থাৎ এই যে জুল, এই জুল মানে 1 জুল মানে হচ্ছে 10⁷ আর্গ। এরপরে এটাকে যদি আমরা একটু ক্যালোরি এককে প্রকাশ করতে চাই, তাহলে আমরা পাবো, এর মানটা শুধু একটু মনে রাখো, 1.987 এত ক্যালোরি পার মোল পার কেলভিন, ক্যালোরি পার মোল পার কেলভিন। তারপরে এটাকে যদি আমরা লিটার অ্যাটমসফিয়ার এককে প্রকাশ করি, তাহলে আমরা পাবো 0.0821 এত লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। আমি এতগুলো মান দেওয়ার কারণ হচ্ছে, তোমরা যখন ভার্সিটিতে পরীক্ষা দিবা, তো ভার্সিটি ভর্তি বা মেডিকেল ভর্তি বা এক কথায় এডমিশন টেস্ট যখন দিতে যাবা, তখন কিন্তু আর এর এই মানগুলো দিয়ে তোমাকে টেস্ট করবে না, আর এর কিন্তু অন্য একক সংশ্লিষ্ট যে মানগুলো, সেই মানগুলো দিয়েই কিন্তু তোমাকে টেস্ট করবে। এই জন্য মানগুলো মনে রাখলে তোমাদের জন্যই একটু সুবিধা হবে। এবার এই যে এখানে আর একটা রাশি আমরা এন পেয়েছি, অর্থাৎ মোল সংখ্যা এন, সেই এনের আরেকটু পরিচয় আমরা দেখি। তো এই এন হচ্ছে তোমার মোল সংখ্যা, এন হচ্ছে মোল সংখ্যা। আচ্ছা, এই এনকে আবার লেখা যায় M/M, যেখানে এম এর পরিচয় হচ্ছে কোনো গ্যাসের ভর, কোনো গ্যাসের ভর, আর এম বড় হাতের এমটা হচ্ছে ওই গ্যাসের গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভর। আচ্ছা, যদি আমরা এটাকে আবার সংখ্যা, এটা তো আমরা ভরে প্রকাশ করলাম, যদি আমরা এটা সংখ্যায় প্রকাশ করি, অর্থাৎ এই এম গ্রাম গ্যাসে কি পরিমাণ অণু রয়েছে, তো আমরা ধরে নিলাম এম গ্রাম গ্যাসে এন পরিমাণ অণু রয়েছে, আর এমটা তো হচ্ছে গ্রাম আণবিক ভর, তাহলে গ্রাম আণবিক ভরে কি পরিমাণ গ্যাস রয়েছে, তো এটাতে এই 1 গ্রাম অণু গ্যাসের ভর যে কথা, এটা আরেকটু বলে নেই, যে 1 গ্রাম অণু 1 গ্রাম অণু গ্যাসের ভর আর তোমার 1 মোল অণু 1 মোল অণু গ্যাসের ভর একই কথা। তাহলে গ্রাম আণবিক ভর বা 1 মোল গ্যাসের ভর একই কথা হবে। আর 1 মোল গ্যাসে তোমার অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, তার মানে Na সংখ্যক অণু থাকে। তাহলে আমরা এন এর জায়গায় M/Mও লিখতে পারবো, বা এন এর জায়গায় আমরা N/Nও লিখতে পারবো। তাহলে এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমরা পাবো PV ইকুয়াল টু NRT, এটাকে আমরা লিখতে পারি M/M বড় হাতে M RT, তারপর আমরা লিখতে পারি N/Na/RT। এই বিভিন্ন রূপে আমরা লিখতে পারি। তাহলে যদি এরকমটা আসে যে মনে করো এই যে PV ইকুয়াল টু RT, ধরো 2 মোল গ্যাসের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে PV ইকুয়াল টু কি NRT যদি 2 মোল হয়, অর্থাৎ N এর মান যদি 2 মোল হয়, সেক্ষেত্রে
তাহলে পিভি ইকুয়াল টু 2RT। তাহলে এখান থেকে পিভি বাই 2 ইকুয়াল টু RT। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে এই যে একটা সমীকরণ পিভি বাই 2 ইকুয়াল টু RT, তো এই সমীকরণে তোমার ভি কি নির্দেশ করে, ভি ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ এই আয়তনটা কি নির্দেশ করে। তো এই আয়তনটা আসলে ওখানে হয়তো বলতে পারে যে 2 মোল গ্যাসের আয়তন বা 1 মোল গ্যাসের আয়তন বা হাফ মোল গ্যাসের আয়তন, অনেক কিছু অবজেক্টিভে থাকতে পারে। তো এটার সঠিক অ্যান্সারটা হবে পিভি বাই 2 ইকুয়াল টু RT। এই সমীকরণটাতে ভি নির্দেশ করে 2 মোল গ্যাসের আয়তন, 2 মোল গ্যাসের আয়তন। আচ্ছা, এরপরে এই যে আমরা পিভি ইকুয়াল টু এই যে বিভিন্ন রাশিমালার যে আমরা সমীকরণটা দেখতেছি, এখান থেকে আমরা আর এর মান যদি আমরা বের করতে চাই, তাহলে এই যে এখান থেকেই দেখো, যদি আমরা এই পিভি এবং এম বাই এম আর টি এই সমীকরণটা থেকে আর এর মান বের করতে চাই, তাহলে আর ইকুয়াল টু এই যে এই আর ইকুয়াল টু হবে, তাহলে এমটা উপরে যাবে এম, আর এমটা এই ছোটোতে এমটা নিচে চলে আসবে, এই তো। তাহলে এটা উল্টে গেল, আর এই যে পিভি তো এই পাশে আছেই, তার নিচে এই টিটা চলে যাবে। তাহলে এখান থেকে দেখো, এই এমটা হচ্ছে ওই গ্যাসের ভর, আর এই ভিটা হচ্ছে ওই গ্যাসের আয়তন। তাহলে আমরা জানি ভর বাই আয়তন মানে হচ্ছে তোমার ঘনত্ব। তাহলে এখান থেকে তাহলে এই আয়তনটাকে যদি আমরা এর নিচে লিখি, তাহলে কি দাঁড়াবে, এম বাই ভি মানে আয়তন, তারপরে এই জিনিসটা আয়তন বোঝাবে। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি আর ইকুয়াল টু বড় হাতের এমটা উপরে থাকলো, আর এই ভিটা এখানে আসলে রোটা নিচে এখানেই থাকবে, আর হচ্ছে তোমার পি বাই টি। তার মানে এখান থেকে আমরা লিখতে পারতেছি আর ইকুয়াল টু হচ্ছে পি এম বাই রো টি। তাহলে ঘনত্বের সাথে এখানে আমরা এভাবে প্রকাশ করতে পারবো। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমরা বললাম যে 1 গ্রাম অণু গ্যাসের ভর আর 1 মোল অণু গ্যাসের ভর একই কথা। তাহলে 1 মোল গ্যাসে তো তোমার অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, তার মানে এন এ সংখ্যক অণু থাকে। তাহলে 1 মোল গ্যাসের জন্য বা এন এ সংখ্যক বা অ্যাভোগাড্রো সংখ্যক অণুর জন্য গ্যাস ধ্রুবক হচ্ছে আর। 1 মোল গ্যাসের জন্য গ্যাস ধ্রুবক যেমন আমরা বলছিলাম কি, 1 মোল গ্যাসের জন্য গ্যাস ধ্রুবক আর। তাহলে 1 মোল গ্যাসের জন্য অথবা আর 1 মোল গ্যাসে তো এন এর সংখ্যক অণু থাকে, অ্যাভোগাড্রোর সংখ্যক অণু থাকে। তাহলে এন এর সংখ্যক অণুর জন্য গ্যাস ধ্রুবকটা হচ্ছে আর। তাহলে একটা অণুর জন্য কি হবে, এন এর সংখ্যক অণুর জন্য যদি গ্যাস ধ্রুবক আর হয়, তাহলে একটি অণুর জন্য গ্যাস ধ্রুবক হবে তোমার আর বাই এন এ। তাহলে এই যে আর বাই এন এ, এইটা একটা অণুর জন্য গ্যাস ধ্রুবক। তাহলে এই আর বাই এন এ কে প্রকাশ করা হয় কাপ্পা দিয়ে। তাহলে এই যে কাপ্পা, এটাকে বলা হয় তোমার বোল্টজম্যান ধ্রুবক, BOLTZMAN, বোল্টজম্যান কনস্ট্যান্ট বা বোল্টজম্যান ধ্রুবক। এই কাপ্পার আবার একটা মান আছে, সেটা হচ্ছে 1.38 ইন্টু 10⁻⁻23 জুল পার কেলভিন। তো এই কাপ্পার মানটা একটু মনে রাখার উপায় হচ্ছে, দেখো এই কাপ্পা ইকুয়াল হচ্ছে আর বাই এন এ। আমরা যদি আর এর মান এই যে 8.314, তো আমরা আর ইকুয়াল টু যদি 8.31 এই পর্যন্ত বিবেচনা করি, তাহলে আর এর মান আমরা এই আর এর মান আমরা 8.31 বসাই দিলাম, আর অ্যাভোগাড্রো সংখ্যা এন এর মান আমরা বসাই দিলাম, দিয়ে আমরা এই মানটা পাবো হচ্ছে 1.38 ইন্টু 10⁻³ এত জুল পার কেলভিন। এটা কেন আমরা 8.31 বললাম, তার কারণটা হচ্ছে, দেখো তোমার এই কাপ্পার মানটা যেটা আছে 1.38, দেখো এই মানটা আর এই মানটা কিন্তু বিপরীত। এখানে 8.31 আর এখানে হচ্ছে তোমার 1.38, মানে এর উল্টাটা 1.38। এখানেও 1 ঘর পর দশমিক, এখানেও 1 ঘর পর দশমিক, জাস্ট উল্টা। তবে ইন্টু 10⁻23, ওই যে অ্যাভোগাড্রোর সংখ্যা যে আছে তোমার 10⁻23 আছে, সেই মানটাই উপরে গিয়ে তোমার -23 হলো। আর অ্যাভোগাড্রোর সংখ্যার মানটা তো তোমাদের জানাই আছে।
আচ্ছা, এবার একটা যদি এখানে প্রশ্ন করা হয় যে এই যে আর আমরা বললাম, এই আরকে কেন সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়? তো অনুধাবনমূলক কোশ্চেনে আসতে পারে। তো আমরা কিন্তু এই অ্যান্সারটা আমরা আগেই বলেই ফেলছি কেন এটা সর্বজনীন গ্যাস ধ্রুবক। তারপরেও তোমরা এটা বলতে পারো যে যে কোনো গ্যাসের ভর মানে এর কারণটা আমি বলতেছি যে কোনো গ্যাসের ভর যদি 1 গ্রাম হয় তাহলে 1 মোল গ্যাসের ক্ষেত্রে গ্যাস ধ্রুবক আমরা লিখছিলাম ওই যে কে ইকুয়াল টু পিভি বাই টি। এই দেখা যায় যে অর্থাৎ এই যে এখান থেকে যে কে ইকুয়াল টু পিভি বাই টি, অর্থাৎ 1 মোল গ্যাসের ক্ষেত্রে এই পিভি বাই টি এই অনুপাতটা সকল গ্যাসের জন্য কিন্তু সমান হয়। সকল গ্যাসের 1 মোল নিয়ে যদি আমরা টেস্ট করি, ওই গ্যাসের চাপ, ওই গ্যাসের আয়তন, ওই গ্যাসের তোমার তাপমাত্রা বসাই দেই, তাহলে সকল গ্যাসের 1 মোল সকল গ্যাসের ক্ষেত্রে আমরা দেখব এই পিভি বাই টি এই অনুপাতটার মান একই আসে। তো আর সেটাকেই আমরা আর দ্বারা প্রকাশ করতেছি, তখন সেই ধ্রুবকটাকে আমরা আর দ্বারা প্রকাশ করতেছি, এই জন্যই আরকে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। এবার প্রশ্ন আসতে পারে আরেকটা যে একক চাপে তোমার 1 মোল কোনো গ্যাসের ভিটি লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে? অর্থাৎ তোমার প্রশ্নটা হচ্ছে তোমার একক চাপে, মানে চাপ তোমার 1 একক, চাপ হচ্ছে তোমার 1 একক, তারপরে 1 মোল কোনো গ্যাসের, তার মানে হচ্ছে তোমার মোল সংখ্যা এন ইকুয়াল টু তোমার হচ্ছে 1 মোল। তাহলে 1 মোল কোনো গ্যাসের ভিটি লেখচিত্র, অর্থাৎ ভি আর হচ্ছে টি, ভিটি লেখচিত্র। তো আমরা যদি একটু চিত্রের দিকে তাকাই, যেহেতু দেখো এখানে চাপটা নির্দিষ্ট করে বলে দিছে যে একক চাপে, তাহলে 1 একক ধরে নিলাম যে 1 একক, তাহলে চাপটা এখানে স্থির, তাহলে চাপ স্থির থাকা মানে কি নিশ্চয়ই এটা চার্লসের সূত্র নির্দেশ করতেছে। তাহলে চার্লসের সূত্রটা আমরা জানি, চার্লসের সূত্র হচ্ছে ভি সমানুপাতিক টি, তার মানে ভি এবং টি এর মধ্যে সম্পর্ক। তাহলে আমরা যদি লেখচিত্র আর্ট করি, আমরা যদি এইদিকে তাপমাত্রা এবং এইদিকে আয়তন দেই, তাহলে যেহেতু চাপ স্থির, তাহলে এই লেখটা যেহেতু সমানুপাতিক, তাহলে আমরা একটা মূল বিন্দুগামী সরলরেখা আমরা পাবো। তাহলে এই মূল বিন্দুগামী সরলরেখার যে কোনো একটা পয়েন্ট আমরা ধরে নিলাম এটা, তাহলে এখান থেকে যদি এর উপরে লম্ব এবং এর উপরে লম্ব আট করি, তাহলে এই এতটুকু মান তোমার এই ওয়াই অক্ষের ভি নির্দেশ করবে, আর এতটুকুর মান কিন্তু তোমার এই অক্ষের তাপমাত্রার মানটা নির্দেশ করবে। আর আমরা জানি তোমার এই ভি এবং টি, অর্থাৎ ওয়াই অক্ষের মান এবং এক্স অক্ষের মানের অনুপাতটাই হচ্ছে তোমার এই লেখচিত্রের ঢাল। তার মানে আমরা এখান থেকে পাবো ঢাল ইকুয়াল টু হচ্ছে ভি বাই টি। তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। আর আমরা যে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটা পেয়েছি, এই পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণে যদি আমরা এই মানগুলো বসিয়ে দিই, দেখো পি এর মান হচ্ছে তোমার 1 ইন্টু ভি, আর এই টিটা আমরা নিচে নিয়ে আসলাম, এই যে এই টিটাকে আমরা নিচে নিয়ে আসলাম, ইকুয়াল টু এই পাশে থাকলো এন এর মান কিন্তু 1, আর তোমার আর কি তোমার যে আর, সেই আর কিন্তু একটা ধ্রুব রাশি, আচ্ছা ওই মানটা থাক। তাহলে এখান থেকে দেখো তো এই যে ভি বাই টি এই মানটা সমান কি দাঁড়াচ্ছে 1, এই পাশে যে 1, তার মানে এখানে আর, তার মানে ভি বাই টি ইকুয়াল টু কি আর বোঝাচ্ছে, এইটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এবার এই যে 1 নম্বর এবং এই 2 নম্বর সমীকরণ মিলে যদি আমরা লিখি, দেখো এখানে ভি বাই টি মানে হচ্ছে ঢাল, আর এখানে ভি বাই টি মানে হচ্ছে আর, তার মানে এখানে এই সমীকরণের ঢালটা কি বোঝাচ্ছে, এই ঢালটা বোঝাচ্ছে আর, তার মানে এই ঢালটা একটা সার্বজনীন গ্যাস ধ্রুবক নির্দেশ করে। আচ্ছা, এখান থেকে আরও একটা প্রশ্ন হতে পারে যে তোমার পিভি বাই টি ইকুয়াল টু যে আমরা ধ্রুবক পাইলাম, পিভি বাই টি ইকুয়াল টু যে ধ্রুবক পাইলাম, এই সূত্রটা মানে সত্য, কখন এই সূত্রটা সত্য হবে? এখানে অবজেক্টিভ থাকতে পারে, যে মনে করো ক নম্বরে বললো যে সমষ্ণ পরিবর্তন, তারপরে খ নম্বরে বললো তোমার রুদ্ধতাপীয় পরিবর্তন। এগুলো তোমরা সেকেন্ড ইয়ারের বা মানে তোমাদের সেকেন্ড পেপারের ফার্স্ট যে অধ্যায় তাপগতিবিদ্যা আছে, সেখানে কিন্তু তোমরা এই সমষ্ণ পরিবর্তন এবং রুদ্ধতাপীয় পরিবর্তন সম্পর্কে জেনে আসছো। মনে করো তারপরে গ নম্বরে থাকতে পারে, মনে করো এই যে ক ও খ উভয়ই, অথবা ঘ নম্বরে থাকলো যে কোনোটি নয়। তার মানে পিভি বাই টি ইকুয়াল টু ধ্রুবক, এই সূত্রটা কখন সত্য? তো এই সূত্রটা কিন্তু সত্য হচ্ছে, এক হচ্ছে বয়েলের সূত্রে, আর হচ্ছে এক চার্লসের সূত্রে, কারণ এই দুই সূত্র নিয়েই তো এই সূত্রটা দাঁড়িয়েছে, এই সমীকরণটা দাঁড়িয়েছে। তো দেখো সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু সমষ্ণ পরিবর্তন বলা হয় যে সম উষ্ণ, মানে উষ্ণতা সমান, তার মানে তাপমাত্রা সমান, তার মানে এটা কিন্তু বয়েলের সূত্র নির্দেশ করতেছে। কিন্তু রুদ্ধতাপীয় পরিবর্তনে সেখানে কিন্তু তোমার তাপ স্থির থাকে, অর্থাৎ সেটা কিন্তু তাপমাত্রা নয়, তাপ স্থির। তার মানে কি যে রুদ্ধতাপীয় পরিবর্তনে তোমার তাপমাত্রাও স্থির থাকে না, তোমার চাপও স্থির থাকতেছে না, তোমার আয়তনও স্থির থাকতেছে না। তার মানে এই রুদ্ধতাপীয় পরিবর্তন কিন্তু বয়েল বা চার্লসের কোনো সূত্রই
নির্দেশ করতেছে না। কিন্তু সমষ্ণ পরিবর্তন কিন্তু তোমার বলতেছে বয়েলের সূত্র খাটতেছে। আর এটা যেহেতু বয়েলের সূত্রের ক্ষেত্রেও সত্য, চার্লসের সূত্রের ক্ষেত্রেও সত্য, এজন্য আমরা বলতে পারি PV/T = ধ্রুবক। এই সমীকরণটা সত্য যখন সমষ্ণ পরিবর্তন ঘটে। আচ্ছা, এখান থেকে আমরা একটা সমস্যা পড়তে পারি। সমস্যাটা মনে করো এরকম একটা দেয়া থাকলো, এখানে আমরা একটা সমস্যা লিখি। মনে করো এরকম একটা বলা হলো যে মনে করো যে 1 × 10⁻⁻² মিটার কিউব আয়তনের একটা সিলিন্ডার, তার মানে ভি দেওয়া আছে হচ্ছে তোমার এত মিটার কিউব। তাহলে এত আয়তনের একটা সিলিন্ডারে দেওয়া আছে যে এর ওই একটা গ্যাস রাখা আছে, অক্সিজেন গ্যাস ধরো ভর্তি করে রাখা আছে একটা সিলিন্ডারের মধ্যে। তো ওই সিলিন্ডারের আয়তন দেওয়া আছে, ওই সিলিন্ডারে যে অক্সিজেন গ্যাসটা রাখা আছে তার তাপমাত্রাও দেওয়া আছে মনে করো 300 কেলভিন। আর ওই সিলিন্ডারে যে অক্সিজেন গ্যাসটা রাখা আছে তার চাপ দেওয়া আছে P = 2.5 × 10⁵ এত Nm/m²। এবার তাপমাত্রাটা অপরিবর্তিত রাখো, তার মানে এই টি এর কোনো পরিবর্তন নাই, তার তাপমাত্রাটা অপরিবর্তিত রাখা হলো। তাহলে যেহেতু তাপমাত্রা স্থির থাকতেছে, তার মানে এখান থেকে কিন্তু বিষয়টা একটু আঁচ করা যাচ্ছে, তাপমাত্রা স্থির, তার মানে কি বয়েলের সূত্র খাটবে মনে হচ্ছে, তাই না? আচ্ছা হোক, সেটা আমরা দেখব। আর বাকি কী কী অপশনগুলো দেয়া আছে। আচ্ছা, তাপমাত্রা অপরিবর্তিত রেখে অক্সিজেন, কিছু পরিমাণ অক্সিজেন ব্যবহার করা হলো, সিলিন্ডার থেকে কিছু পরিমাণ অক্সিজেন ব্যবহার করা হলো। তাহলে অক্সিজেন যদি কিছু পরিমাণ আমরা ব্যবহার করি, তার মানে কিছু অক্সিজেন ধরো বের হয়ে গেল, তার মানে ভিতরে কিন্তু অক্সিজেনের পরিমাণটা কমে গেল, তাহলে চাপও কী হয়ে যাবে, কমে যাবে। তো পরিবর্তিত যে চাপটা সেটা হচ্ছে, তাহলে এটাকে আমরা P1 ধরি, আর পরিবর্তিত যে চাপ P2 সেটাকে আমরা ধরতেছি 1.3 × 10⁵ এত Nm/m², অর্থাৎ চাপটা কমে গেছে। এখন প্রশ্ন করা হচ্ছে যে কতটুকু অক্সিজেন ব্যবহার করা হয়েছে, তাহলে ব্যবহৃত অক্সিজেনের পরিমাণটা বের করতে হবে। তো প্রাথমিক অবস্থায় আমরা ধরে নিলাম মোল সংখ্যা হচ্ছে তোমার N1। আচ্ছা, প্রাথমিক অবস্থায় যদি তোমার ওই অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা N1 হয়, আর আমরা ব্যবহার করার পরে যে অক্সিজেনটা থাকলো সেই অক্সিজেনটার পরিমাণ আমরা N2 ধরলাম, অর্থাৎ মোল সংখ্যা N2 ধরলাম। তাহলে কি পরিমাণ অক্সিজেন আমরা ব্যবহার করেছি? নিশ্চয়ই এই মোল সংখ্যা থেকে এই মোল সংখ্যা যদি আমরা বাদ দেই, তাহলে আমরা যে মোল সংখ্যাটা থাকবে সেইটুকু আমরা ব্যবহার করেছি। তাহলে সেই ব্যবহৃত অক্সিজেনের মোল সংখ্যা N = আমরা লিখতে পারি N1 - N2, এটা হচ্ছে ব্যবহৃত মোল সংখ্যা। এবার আমরা জানি মোল সংখ্যা সমান হচ্ছে তোমার ভর বাই আণবিক ভর ইকুয়াল টু, আবার এই যে N1, এখানে আমরা আবার এই সূত্র লিখব না, এখানে আমরা ওই যে সূত্র জানি PV = nRT, সেই সমীকরণ অনুযায়ী আমরা এখানে লিখব। তাহলে N1 N সমান কি PV/RT, তাহলে এখানে আমরা লিখতে পারি যেহেতু N1 মানে কি হচ্ছে প্রাথমিক অবস্থায়, তাহলে P1 V1 বাই হচ্ছে RT1। তো এভাবে আমরা লিখতে পারি, সূত্রের মাইনাস, আবার N2 মানে হচ্ছে P2 V2 বাই RT2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি M/M ইকুয়াল টু, দেখো এখানে যে সিলিন্ডারটা ব্যবহার করা হয়েছে ওই সিলিন্ডারের আগের আয়তন আমরা যদি V1 ধরি, পরের আয়তনও কিন্তু V2ই, কারণ অক্সিজেন যতটুকু বের করে নেওয়া হোক না কেন, অবশিষ্ট অক্সিজেনটুকু যেটা ভিতরে থাকলো সেটা কিন্তু ওই পুরো সিলিন্ডার আয়তন জুড়েই বিরাজ করবে। তাহলে তার মানে আয়তনের কিন্তু পরিবর্তন হচ্ছে না, তার মানে আমরা বলতে পারি V1 = V2, একই কথা। আবার বলছে তাপমাত্রা কি অপরিবর্তিত রেখে, তাহলে তাপমাত্রা অপরিবর্তিত রেখে মানে কি T1 = T2, একই কথা। তাহলে এই মানগুলো যদি আমরা এখানে বসাই দিই, দেখো এই V1 এই তাহলে এই V1 যে কথা, V2 সে কথা, T1 যে কথা, T2 সে কথা। তার মানে আমরা V/T একটা কমন নিতে পারি। তো আমরা আবার আরও কিন্তু ধ্রুবক, তার মানে উপরে V নিচে হলো RT, যদি আমরা কমন নেই তাহলে ও এখানে থাকলো P1 মাইনাস এখানে থাকলো হচ্ছে P2। এবার আমাদের বের করতে বলছে ব্যবহৃত অক্সিজেনের পরিমাণ, তাহলে সেটা ভরে আমরা যদি বের করতে চাই, তাহলে সেই ভর হচ্ছে তোমার এই এমটা হচ্ছে সেই ব্যবহৃত অক্সিজেনের পরিমাণ। তাহলে M = হচ্ছে এই বড় হাতের M, অর্থাৎ গ্রাম আণবিক ভর যেটা, সেটা এই পাশে গিয়ে গুণ হবে। তার মানে এই যে আমরা এখানে এর সাথে গুণ করে দিলাম, তাহলে M, এইটা হচ্ছে তোমার ছোটো হাতের M অর্থাৎ পরিমাণটা, আর এটা হচ্ছে বড় হাতের M গ্রাম আণবিক ভর, MV/RT × P1 -
P2। এবার মানগুলো বসাই দিই। তাহলে অক্সিজেন যেহেতু, তাহলে অক্সিজেনের গ্রাম আণবিক ভর হচ্ছে 32 গ্রাম। তাহলে 32 গ্রামকে কেজিতে নিয়ে আসি, 10⁻³ এত কেজি, ইন্টু আয়তন, তাহলে ভি। তাহলে ভির মান কত দেওয়া আছে? এই যে আয়তন দেওয়া আছে 1 × 10⁻²। তাহলে এম ভির মান গেল বাই, এবার আর এর মান হচ্ছে 8.31। তাহলে 8.31 ইন্টু তোমার এত জুল পার মোল পার কিলোগ্রাম, জুল পার মোল পার কেলভিন। আর এবারে যে টির যদি আমরা মান বসাই, তাপমাত্রা দেওয়া আছে তোমার 300 কেলভিন। এবার তোমার এখানে চাপ দেওয়া আছে কি, P1 এর মান হচ্ছে তোমার 2.5, এবার সূত্রের মাইনাস P2 এর মান দেওয়া আছে 1.3, আর এই যে ইন্টু 10⁵ এটা কিন্তু তোমার থাকলোই, কমন থাকলো। তাহলে এই মানগুলো তোমরা বসায় দেখবা, এই মানগুলো পাওয়া যায়, মানগুলো যেটা আসবে সেটা আমরা পাবো মোটামুটি ক্যালকুলেশন করে দেখবা যে 0.01539 এত কেজি। তো এটাকে যদি আমরা তোমার ইয়াতে নিয়ে আসি, গ্রামে নিয়ে আসি, তাহলে আমরা পাবো, তাহলে গ্রাম মানে 1 2 3, তার মানে 15.39 এত গ্রাম। এত গ্রাম তোমরা এটা হয়তো এই যে 15.39 আসছে, তোমরা হয়তো পেতে পারো যে 15.36 এতও পেতে পারো, এত গ্রামও পেতে পারো, যে কোনো একটা পেতে পারো, এটাও পেতে পারো অথবা এটাও পেতে পারো। তাহলে এটাই হবে তোমার সেই ব্যবহৃত অক্সিজেনের পরিমাণ। এটাকে কিন্তু আমরা আরও একভাবে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে এই যে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটা, এটার দিকে একটু তাকাও। এখানে কিন্তু তোমার তাপমাত্রা স্থির অপরিবর্তিত রেখে বলে দেওয়াই আছে। আবার এক সিলিন্ডারের যে আয়তন, এই আয়তনের পরিবর্তন, অর্থাৎ গ্যাসের আয়তনে কিন্তু পরিবর্তন হচ্ছে না, তার মানে তোমার ভিও কি স্থির হচ্ছে। তাহলে আবার এই যে আর তোমার গ্যাস ধ্রুবকটা, সেই গ্যাস ধ্রুবক আরও তো তোমার স্থির, তার মানে এই যে ভি স্থির, আর স্থির এবং টি স্থির। তাহলে এখানে থাকতেছে পি, এখানে থাকতেছে এন। তাহলে এই ভিটাকে ওই পাশে যদি আমরা পার করাই দেই, তাহলে পি ইকুয়াল টু আমরা লিখতে পারি এন ইন্টু আর টি বাই ভি। যেহেতু এই প্রত্যেকটাই স্থির, তার মানে এই মানটাকে আমরা একটা ধ্রুবক মান বিবেচনা করতে পারি। তাহলে ধ্রুবক মান হলে এই ধ্রুবক আর এই সমান চিহ্ন মিলে আমরা লিখতে পারি পি সমানুপাতিক এন। তার মানে চাপ হচ্ছে মোল সংখ্যার সমানুপাতিক। সেক্ষেত্রে এখান থেকে আমরা লিখতে পারি যে পি বাই এন ইকুয়াল টু ধ্রুবক, এটাকে আমরা লিখতে পারি যে P1 বাই N1 ইকুয়াল টু P2 বাই N2। এত মানে এই সমীকরণটা থেকে আমরা কিন্তু এটা লিখতে পারি। এবার যদি আমরা এরকমটা করে একটু সাজাই যে N1, এই N1টা এখানে নিলাম, N1 বাই N2 ইকুয়াল টু, এই N1টা এখানে নিলাম আর P2টাকে এখানে নিয়ে আসি, P1 বাই P2। তারপরে আমরা যদি বিয়োজন করি, তাহলে আমরা পাবো হচ্ছে তোমার N1 মাইনাস N2 বাই হচ্ছে N2 থাকলো, আর এখানে P1 মাইনাস P2 বাই এই P2 থাকলো। এখান থেকেও কিন্তু যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো হচ্ছে তোমার, দেখো তোমার হচ্ছে এই যে তোমার N1 মাইনাস N2 ইকুয়াল টু, এই N2টা এখানে নিয়ে যাই, তাহলে P1 মাইনাস P2 বাই P2 ইন্টু হচ্ছে তোমার N2। তাহলে এবার এই জায়গায় যদি আমরা তোমার এই N2, তারপরে এই যে N1 N2 এই মানগুলো আমরা বসাই দিই, তাহলে দেখো আমরা লিখতে পারবো M1 বাই, যেহেতু গ্রামাণবিক ভর একই, বড় হাতের M মাইনাস M2 বাই হচ্ছে তোমার গ্রামাণবিক ভর ইকুয়াল টু P1 মাইনাস P2 বাই এই P2। আর এই N2 মানে কি, এই N2 মানে কিন্তু আমরা লিখতে পারবো তোমার হচ্ছে ওই পিভি ইকুয়াল টু আরটি। আর N2 মানে কি, তোমার দ্বিতীয় অবস্থার ক্ষেত্রে। তো আর দ্বিতীয় অবস্থার ক্ষেত্রে তোমার পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ অনুযায়ী এখানে যদি আমরা 2 লিখি, তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে P2 V2 বাই হচ্ছে তোমার আর T2 ইকুয়াল টু হচ্ছে তোমার N2। তো ভি তো তোমার একই জিনিস, একই রয়ে গেল, তারপর টিও তো তোমার একই রয়ে গেল, আরও তো একই, তাহলে আমরা লিখতে পারবো P2 V বাই আর T2, এই N2-র জায়গায় আমরা এটা লিখতে পারবো। তাহলে দেখো এই P2 আর এই P2টা কেটে যাবে, তার মানে এখান থেকে এই M1 মাইনাস M2 আর 1/mটা কমন নিলাম, সেই এমটা এর সাথে আমরা গুণ করে দিব, তাহলে এখানে ইকুয়াল থাকবে সেই এম ভি বাই এই যে আর
আর ও টি টু তো আর টি টু লেখা দরকার নেই, টি টু অপরিবর্তিত, তাহলে টি টুর জায়গায় আমরা টি এ লিখতে পারবো। তার মানে আর টি, আর হচ্ছে তোমার এখানে থাকলো P1 মাইনাস P2। তাহলে এইটুককে যদি আমরা সিম্পলি এম দ্বারা প্রকাশ করি, তাহলে এম ইকুয়াল টু এই যে বড় হাতের এম ভি বাই আর টি ইন্টু P1 মাইনাস P2। তাহলে দেখো এভাবেও কিন্তু আমরা এই সমীকরণটাকে দাঁড় করাতে পারি। তাহলে এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস। এই সূত্রটাকে কিন্তু আমরা একটা নর্মাল সূত্র হিসেবে ব্যবহার করতে পারি, যে কোনো গাণিতিক সমস্যায় কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি।